করোনা মুক্তির পরও দেখা দিচ্ছে ক্লান্তি, স্মৃতি বিভ্রাট, কয়েক মাস থাকতে পারে বলছেন চিকিৎসক। সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ, এসআই নন্দ দুলালের রিমান্ড শেষ, আদালতে তোলা হবে আজ। আজ শুরু একাদশ শ্রেণীতে ভর্তির দ্বিতীয় দফা আবেদন প্রক্রিয়া। সর্বোচ্চ ফি ৭,৫০০ টাকা। এবং বিএডিসির বিরুদ্ধে নিম্নমানের বীজ বিক্রির অভিযোগ, সময়ের আগেই পেকে গিয়ে নষ্ট হচ্ছে ধান। সকাল ৯টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে স্বাগত, সাথে আছি শাফাত বিন ফরিদ এবং আমি সুফি আহমেদ। চলে যাচ্ছি পুরো খবরে। গণপরিবহনে আজ শেষ হচ্ছে করোনাকালীন বিশেষ বাড়তি ভাড়া। সে সাথে উঠে যাচ্ছে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নেওয়ার নির্দেশনা। তবে বহাল থাকছে স্বাস্থ্যবিধি মানার সরকারি নির্দেশ। বাসে আগের ভাড়া কার্যকরের সিদ্ধান্তে খুশি সাধারণ মানুষ। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী ১ সেপ্টেম্বর থেকে বাড়তি ভাড়া প্রত্যাহারের পাশাপাশি যত সিট তত যাত্রী নেওয়ার বিধান চালু হচ্ছে। অর্থাৎ বাসে ধারণ ক্ষমতার অতিরিক্ত কোনো যাত্রী তোলা যাবে না। তবে বিজ্ঞপ্তি কার্যকরের আগেই প্রতি সিটে যাত্রী তোলা শুরু করেছে বাসগুলো। বাসেই যাত্রী তোলার সময় দেয়া হচ্ছে না হ্যান্ড স্যানিটাইজার। যাত্রীরা বলছেন, সিট প্রতি যাত্রী তোলা হলে সামাজিক দূরত্ব নিশ্চিত করা সম্ভব নয়। তাই করোনা প্রতিরোধে আরও কিছুদিন সীমিত আকারে যাত্রী পরিবহনের পক্ষে তারা। একই সাথে কোনো পরিবহন যেন বাড়তি ভাড়া আদায় করতে না পারে সে বিষয়ে নজরদারি বাড়ানোর আহ্বান তাদের। এ নিয়ে আরও জানাতে রাজধানীর ফার্মগেট থেকে যোগ দিয়েছেন সহকর্মী বিপ্রজিৎ চন্দ্র। বিপ্রজিৎ, নতুন যেই নিয়ম করা হয়েছে সেটি আসলে আগামীকাল থেকে কার্যকর হওয়ার কথা, কিন্তু আজকে থেকেই বাসে সিট প্রতি যাত্রী নেওয়ার যেই অভিযোগ পাওয়া গেছে, এ নিয়ে পরিবহন সংশ্লিষ্টরা কি বলছেন? দেখুন, বাড়তি ভাড়া আদায় কিংবা সিট প্রতি যাত্রী তোলার যে অভিযোগ, সে অভিযোগটি একেবারেই নতুন না। গত কিছুদিন ধরেই কিন্তু আমরা এটি হয়ে আসতে দেখেছি যে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে, বাসগুলোতে সিট প্রতি যাত্রী তোলা হচ্ছে এবং তারই ধারাবাহিকতায় আজকেও কিন্তু সিট প্রতি যাত্রী তোলা হচ্ছে। এবং কালকে থেকে যে সরকারি নির্দেশনা, ওই নির্দেশনা অনুযায়ী কিন্তু যত সিট তত যাত্রী পরিবহনের যে নির্দেশনাটি দেওয়া হয়েছে এবং সেই নির্দেশনাটি বেঁধে দেওয়া হয়েছে 4টি শর্ত। এই শর্তগুলোর মধ্যে কিন্তু প্রতিটা বাস, মিনি বাস এবং দূরপাল্লার বাসকে যাত্রী পরিবহনের আগে গাড়িটি জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে এবং প্রতিটি যাত্রীকে কিন্তু জীবাণুনাশক তার হাতে দিয়ে তার হাতকে জীবাণুমুক্ত করে তারপর বাসে তোলার যে নির্দেশনা, এবং প্রত্যেক যাত্রী এবং পরিবহন সংশ্লিষ্ট সবাইকে মাস্ক ব্যবহারের নির্দেশনা এবং এরকম বেশ কয়েকটি নির্দেশনা দিয়ে তারপর কিন্তু এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। তো আমরা এই বিষয়ে কিন্তু পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। তো তারা আমাদেরকে যেটি বলছেন যে আসলে এই সিট প্রতি যাত্রী না থাকার কারণে, অর্থাৎ সামাজিক দূরত্ব মেনে যাত্রী পরিবহনের কারণে অনেক পরিবহনই গত কিছুদিন ধরে সিট প্রতি যাত্রী তুলে, অর্থাৎ বেশি যাত্রী তুলে বাড়তি ভাড়া আদায়ের চেষ্টা করে আসছিল। সেই বিষয়গুলি বন্ধ করতে এই প্রক্রিয়াটা কার্যকরী হবে। অর্থাৎ এখন যে বিজ্ঞপ্তিটি জারি করা হলো, এর ফলে আর কোনো পরিবহন বাড়তি ভাড়া আদায় করতে পারবে না। আর আমরা এই বিষয়টি নিয়ে যাত্রীদের সাথে যে কথা বলেছি, তো তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে কেউ কেউ বলছেন যে এই বিষয়টি আসলে আরও কিছুদিন যদি আগের বর্ধিত ভাড়াটা চালু থাকতো তাহলে ভালো হতো, কারণ এই বিষয়টিতে সামাজিক বা শারীরিক দূরত্ব নিশ্চিত করা একদমই সম্ভব নয়। কারণ পাশাপাশি 2 সিটে যখন লোক বসবে তখন তারা পারস্পরিক সংস্পর্শে আসার সম্ভাবনা আছে এবং এ থেকে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরাও বলছেন এমন কথা। কিন্তু কিছু কিছু যাত্রী আবার খুশি হয়েছেন এই বিষয়টি নিয়ে। তারা কিন্তু বলছেন যে যেহেতু সিট প্রতি যাত্রী নেওয়ার বিধান না থাকলেও অনেক গাড়ি যত সিট তত যাত্রী তুলছে এবং বাড়তি ভাড়াও আদায় করছে, তো সেক্ষেত্রে আসলে যেহেতু নিয়মটি সঠিকভাবে প্রতিপালন করা যায়নি, তো এখন যে নিয়মটি আসলে করা হচ্ছে, যে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে, সে বিজ্ঞপ্তিটি আসলে এখন থেকেই কার্যকর করা উচিত এবং সে বিজ্ঞপ্তিটি এখন থেকে কার্যকর করা হলে যে বাড়তি ভাড়া আদায়ের প্রবণতা, ওই প্রবণতাটি আর থাকবে না। তো সাধারণ মানুষ এর পক্ষে বিপক্ষে দুপক্ষেই মত দিয়েছেন, তবে অধিকাংশ মানুষই কিন্তু এই বিষয়টি নিয়ে সাধুবাদ জানিয়েছেন। ফার্মগেট থেকে এটি ছিল আমার কাছে থাকা সবশেষ তথ্য। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহের পর থেকে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কিছুটা কমলেও চলতি মাসেই তা আবারও বাড়তে শুরু করেছে। অথচ আতঙ্ক ভুলে হরহামেশাই স্বাস্থ্যবিধি ভাঙছে মানুষ।
মানছে না শারীরিক দূরত্ব। এই পরিস্থিতি চলতে থাকলে সংক্রমণ ভয়াবহ হারে বেড়ে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। করোনার দ্বিতীয় ঢেউ প্রতিরোধে ভ্যাকসিন পাওয়ার আগ পর্যন্ত স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই। দেশে সর্বোচ্চ নমুনা পরীক্ষা হয় ২৬ জুন, ১৮,৪৯৮টি। বর্তমানে ৮০টিরও বেশি ল্যাবে করোনার নমুনা পরীক্ষা করা হলেও ২৫ জুলাই নমুনা পরীক্ষা প্রথমবারের মতো ১০,০০০-এর নিচে নেমে আসে। জুলাইয়ের মধ্যভাগ থেকেই কমতে শুরু করে নমুনা পরীক্ষা। এছাড়া করোনা পরীক্ষার ফল জালিয়াতি, রিপোর্ট পেতে ভোগান্তি সহ নানা কারণে করোনা পরীক্ষায় আগ্রহ হারাতে শুরু করে মানুষ। স্বাস্থ্যবিধি মানার বিষয়েও বেড়েছে ভয়াবহ উদাসীনতা। মাস্ক ছাড়া চলাফেরা করছেন অসংখ্য মানুষ, মানছেন না শারীরিক দূরত্ব। শুধুমাত্র একতরফা স্বাস্থ্যবিধি প্রচার করে আমরা খুব একটা ফল পাবো না। কাজেই কমিউনিটিকে সম্পৃক্ত করে তাদেরকে সহায়তা দিয়ে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলা এবং রোগী শনাক্ত করা, শনাক্ত রোগী থেকে আইসোলেশন করা, তার পরিবারের সদস্যদেরকে কোয়ারেন্টাইন করা, এই সবগুলো আমাদের একসাথে করতে হবে। তাহলেই হয়তো আমরা করোনা সংক্রমণের হারটা অনেক নিচে নামিয়ে আনতে পারব। স্বাস্থ্যবিধি পূর্ণাঙ্গভাবে না মানলে বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশেও করোনা সংক্রমণ ভয়াবহভাবে বাড়তে পারে বলে আশঙ্কা করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। ইউরোপের অনেক জায়গায় করোনা বেড়েছে, আমেরিকার অনেক জায়গায় পূর্বের থেকে বেড়ে গিয়েছে, এশিয়ার অনেক জায়গায় করোনা বেড়ে গিয়েছে। সুতরাং বাংলাদেশেও এই সংখ্যা বেড়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। দূরত্ব বজায় রাখার বিষয়টি এবং মাস্ক ব্যবহার করা ও স্যানিটাইজার ব্যবহার করার মাধ্যমে ব্যক্তিগতভাবে নিজেকে নিরাপদ রাখা, পারিবারিকভাবে নিরাপদ থাকা। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিষেধক বাজারে আসার আগ পর্যন্ত স্বাস্থ্যবিধি নিয়ে গাফিলতির কোনো সুযোগ নেই। স্বাস্থ্যবিধি না মানলে ভয়াবহ সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। বিশ্বের অনেক দেশ আমরা জানি যে ভ্যাকসিন থার্ড ফেজে ট্রায়াল দিচ্ছে এবং খুব দ্রুত বাজারে আসার সম্ভাবনা আছে। সরকার খুব দ্রুত কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে বিজ্ঞানসম্মত যে ভ্যাকসিন দরকার সেটাই আমাদের দেশে নিয়ে আসবে, আমরা এটা আশা করি। সেই পর্যন্ত জনসাধারণের সচেতনতা এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। লক্ষণ দেখা গেলে দ্রুত পরীক্ষা করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়ার পাশাপাশি পূর্ণাঙ্গ স্বাস্থ্যবিধি মেনে চলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা থেকে মুক্ত হয়েও অনেকে ভুগছেন পোস্ট কোভিড সিনড্রোমে। কাজে মনোযোগ দিতে না পারা, ক্লান্তি, অবসাদ ও তথ্য ভুলে যাওয়া সহ দেখা দিচ্ছে নানা সমস্যা। ৩ থেকে ৪ মাস এসব সমস্যা থাকতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা। দেশে করোনা থেকে সেরে উঠেছেন ২ লাখের বেশি মানুষ। তবে সুস্থ হয়েও স্বস্তি মিলছে না অনেকের। তীব্র অবসাদ, অনিদ্রা, মনোযোগ দিতে না পারা সহ কারো কারো মধ্যে কথা বলতেও অনাগ্রহ তৈরি হয়েছে। অনেককে তাড়িয়ে বেড়াচ্ছে মৃত্যুভীতি। যাদের সিমটম একদম ছিল না তাদের হয়তো ওইরকম প্রবলেমটা হচ্ছে না, বাট যাদের মডারেট অবস্থায় ছিল বা যারা একটু বেশি কঠিন অবস্থায় ছিল তারা একটা স্ট্রাগলিং অবস্থার মধ্যে যাচ্ছে। করোনায় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন আক্রান্তদের ১৫ ভাগ। এর মধ্যে ৫ ভাগের দেখা দিয়েছে বড় জটিলতা। এসব রোগীরাই সুস্থ হয়েও ভুগছেন নানা জটিলতায়। সবই যে একদম মনে থাকে না তা না, বাট মাঝে মাঝে এমন কিছু ইউজুয়াল জিনিস যেটা আমি বলে অভ্যস্ত, সেই জিনিসটা আমি দেখে খুঁজে পাই না, সার্চ করে পাই না যে এই জিনিসটা আমি মাথায় কাজ করছে, বাট আমি এটা বলতে পারছি না। কম্পিউটার যেরকম ক্র্যাশ করে এরকম মনে হচ্ছে যে অনেক কিছু ডিলিট হয়ে গেছে, নতুন করে খুঁজে বের করতে হচ্ছে। ইভেন এমনও হচ্ছে যে খুব আপনজন কারো নাম মনে করতে পারছি না, অনেক কষ্ট করে তার নাম মনে করতে হচ্ছে। মোবাইলে তার নাম খুঁজে পাচ্ছি না, খুঁজে খুঁজে বের করতে চাচ্ছি। এদিকে পোস্ট কোভিড সিনড্রোমে আক্রান্তদের কোনো তথ্য নেই স্বাস্থ্য বিভাগের কাছে। কোভিড হাসপাতালে করোনা চিকিৎসার পাশাপাশি এখনও করা যায়নি আলাদাভাবে মানসিক স্বাস্থ্যসেবা দেওয়ার ব্যবস্থা। অবসাদগ্রস্ততা, জড়তা তৈরি হওয়া, কিচ্ছু ভালো লাগে না। এই যে ভালো না লাগা, এটা তারা কোনো কাজে মনোযোগ দিতে পারে না, অনেক কিছু মনে রাখতে পারে না, তাদের ঘুমের সমস্যা হচ্ছে, জীবন সম্পর্কে তাদের একটা নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। এটি কিন্তু বিভিন্ন গবেষণায় যেমনি দেখা গেছে, তেমনি আমরা আমাদের ব্যক্তিগত জীবনের যে প্র্যাকটিস, আমাদের যে রোগীরা আমাদের কাছে আসছে, সেখানেও কিন্তু আমরা এরকম পাচ্ছি। তবে কোভিড পরবর্তী মানসিক স্বাস্থ্য সুরক্ষায় 11 সদস্যের বিশেষজ্ঞ কমিটি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এ পর্যন্ত সারা দেশে 500-র বেশি স্বাস্থ্যকর্মীকে দেওয়া হয়েছে প্রশিক্ষণ। যারা কোভিড নন কোভিড ইন্টিগ্রেটেড হাসপাতালে কাজ করে তাদের কিন্তু মূলত মানসিক সেবা বৃদ্ধির জন্যই কিন্তু আমাদের এই ট্রেনিং বা ওরিয়েন্টেশন কর্মসূচি, যাতে তারা তাদের সারাউন্ডিংয়ে যারা আছে তাদেরকে যেন এই বিষয়টা ডিসিপ্লিন করতে পারে।
চিকিৎসকদের পরামর্শ, করোনার পর মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে সময় মতো ঘুমানো, পর্যাপ্ত পুষ্টিকর খাবার, হালকা ব্যায়ামের পাশাপাশি সময় কাটাতে হবে পরিবারের সদস্যদের সঙ্গে। অবসাদ তীব্র হলে যেতে হবে মনোরোগ বিশেষজ্ঞদের কাছে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আত্মঘাতী হয়ে উঠছে করোনা সংক্রমণ রোধে ব্যবহৃত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী। করোনা প্রতিরোধে ব্যবহৃত মাস্ক, গ্লাভস, পিপিই যত্রতত্র ফেলায় বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। শুরুতে ঢাকা 2 সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় স্বাস্থ্যসম্মত কিছু পদক্ষেপ নিলেও এখন আর নজর নেই, সচেতন নন নগরবাসীও। ফলে করোনা সংক্রমণ যে কোনো সময় বাড়ার শঙ্কা বিশেষজ্ঞদের। রাজধানীর বাসাবাড়ির ময়লা আবর্জনা সংগ্রহ করে আনা হয় সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন বা এসটিএসে। এখানে ঘরের বর্জ্যের সঙ্গে আসছে করোনা সুরক্ষা সামগ্রীর বর্জ্য। পরিচ্ছন্ন কর্মীরা বলছেন, হলুদ ব্যাগের করোনা বর্জ্য আলাদা করে দেওয়ার কথা থাকলেও তা মানছেন না নগরবাসী। তাই বাধ্য হয়ে একই সঙ্গে আনা হচ্ছে ব্যবহৃত মাস্ক, পিপিই, হ্যান্ড গ্লাভস, চশমা, শু কভার, গগলস, ফেস শিল্ড বা গাউন সহ নানা সুরক্ষা সামগ্রী। এসব আবর্জনা আলাদাভাবে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে জমা রাখা হয়। সপ্তাহে 2 বার সিটি কর্পোরেশনে গাড়ি এসে তা নিয়ে যায়। আমাদেরকে আমরা প্রতি বাসা পলি দিচ্ছি। প্রতি বাসা পলি দেওয়ার পরও আমরা পলিতে যাওয়া পাচ্ছি, ময়লার সাথেও আমরা পাচ্ছি। ময়লাটা এইটা আমরা এখন টুপলাই করে পাই, টুপলাই করে দেয়, আমরা টুপলাই করে লয়ে আসি। সিটি কর্পোরেশনের কর্মকর্তারা বলছেন, করোনা বর্জ্য আলাদাভাবে দিতে নগরবাসীর আগ্রহ নেই। আবার সরকারি বেসরকারি মিলিয়ে রাজধানীতে 5 শতাধিক হাসপাতাল। এর মধ্যে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ছাড়া অন্য কোথাও আধুনিক মাইক্রোওয়েভ প্রযুক্তির মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা নেই। কিছু হাসপাতালে ইনসিনারেটর মেশিনের মাধ্যমে বর্জ্য পুড়িয়ে ফেলা হতো, কিন্তু সেগুলো এখন প্রায় অকেজো। ঢাকার বাইরে কোথাও বর্জ্য শোধনের জন্য এ ধরনের কোনো ব্যবস্থা নেই। আলাদা করে এটা দিতেও পারছি না। আমরা কত এখানে এক একটা বাড়িতে আমাদের এখানে যে হোল্ডিং যে পরিমাণ আছে, এই পরিমাণ দেওয়ার মতো পদক্ষেপ আমাদের এখান থেকে নেওয়া যায় নাই। আমরা শুধু লকডাউন যে হয়েছিল ওয়ারির 8টা অঞ্চল, আমরা ওইখানে তখন আলাদা করে ব্যাগ দিয়েছিলাম। ফুটপাত সহ নগরীর অলিতে গলিতে এখন দেখা মেলে ফেলে রাখা স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী, হাসপাতালের সামনে বা আশেপাশে, যা চোখে পড়ে সবচেয়ে বেশি। বাসা থেকে সংগ্রহ করছি, এটা দেখেন কয়েকটা স্টেপে কিন্তু এটা আপনার শেষ পর্যন্ত যে আপনার আমাদের যে ল্যান্ডফিল আছে সেখানে যাচ্ছে, এবং এই ল্যান্ডফিলেও কিন্তু যদি এই বর্জ্যটা যায় সেখানেও কিন্তু স্বাস্থ্য ঝুঁকি থেকে যায়। একটা সিদ্ধান্ত ছিল যে সাধারণ নগরবাসী যদি তার ব্যবহৃত যে সমস্ত বর্জ্যগুলো আছে এবং এগুলো যদি চিকিৎসা সামগ্রী সেগুলো যদি আলাদা করে তারা রাখে এবং আমাদের সপ্তাহে 2 দিন সেটা কালেক্ট করে নিবে, এটা আমাদের যারা এই মেডিকেল বর্জ্য নিয়ে যারা কাজ করে তাদের কাছে দেওয়া হবে। এই বিষয়টা কিন্তু আসলে আমরা বিভিন্নভাবে সচেতন করার চেষ্টা করছি। পরিবেশবাদী 3 সংগঠনের জরিপ বলছে, ঢাকা মহানগরে প্রতিদিন 206.21 টন করোনা বর্জ্য জমছে। 49%-এরও বেশি রাজধানীবাসী অন্যান্য বর্জ্যের সঙ্গে করোনা বর্জ্য রাখে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা নিহতের ঘটনায় প্রধান আসামি ওসি প্রদীপ ও উপপরিদর্শক নন্দ দুলালকে রিমান্ড শেষে আজ আদালতে তোলা হবে। এরই মধ্যে 3 দফায় তাদের 14 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করায় র্যাব আর রিমান্ড চাইবে না বলে জানা গেছে। তবে তারা দুজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। আদালতে তোলার আগে নিয়ম অনুযায়ী আজ প্রথমে তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হবে। ওসি প্রদীপকে আদালত কারাগারে পাঠালে পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি তাকে জিজ্ঞাসাবাদ করতে পারে। এদিকে এই মামলার আরেক প্রধান আসামি পরিদর্শক লিয়াকত রোববার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জ্যেষ্ঠ বিচারিক হাকিম তামান্না ফারার কাছে প্রায় 4.5 ঘন্টা ধরে দেয়া জবানবন্দিতে সিনহাকে গুলি করার দায় স্বীকার করে ঘটনার বিবরণ তুলে ধরেন তিনি। এর আগে এই মামলায় গ্রেপ্তার 3 এপিবিএন সদস্য স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী ইফতেখার ফয়সাল। ফয়সাল, ওসি প্রদীপ ও নন্দদুলালকে কখন নাগাদ আদালতে তোলা হতে পারে এবং তারা কি আজকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে পারেন কিনা কোনো তথ্য রয়েছে আপনার কাছে? আপনি জানেন যে 3 জন আসামিকে 3য় দফায় রিমান্ডে নেওয়া হয়েছিল। এর মধ্যে গতকাল লিয়াকত তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন
এবং আজকে বাকি যে দুইজন আসামি তাদের রিমান্ড শেষ হওয়ায় তাদেরকে আজ আদালতে সোপর্দ করার কথা রয়েছে, কিন্তু কবে নাগাদ তাদেরকে নিয়ে আসা হবে সেটি এখনও নিশ্চিত নয়। তবে আমরা ধারণা করছি যে দুপুরের আগেই হয়তো তাদেরকে কক্সবাজারের যেই সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে তাদেরকে তোলা হবে। আর এরই মধ্যে আমরা যেটি দেখেছি সেটি হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করা যে তদন্ত কমিটি, তারা কিন্তু একটি জরুরি বৈঠকে বসেছিল গতকাল। এই বৈঠকটির উদ্দেশ্য ছিল তাদের যে সময়সীমা সেটি 2 দফা বাড়ানোর পরে যে সময়সীমা সেটি শেষ হওয়ার কারণে তাদের করণীয় নির্ধারণের জন্য, এবং সেই মিটিং থেকে তারা একটি নতুন করে আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে। আমরা এরই মধ্যে যেটি জেনেছি সেটি হচ্ছে তারা 7 দিন সময় বাড়ানোর জন্য আবেদন করেছে, যদিও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো পর্যন্ত সেই কতদিন বাড়ানো হলো সে বিষয়টি এখনো নিশ্চিত করা হয়নি। আর এর মধ্যে যেই বিষয়টি আমরা তদন্ত কমিটির সূত্রে জেনেছি সেটি হচ্ছে যেহেতু আজকে রিমান্ড শেষে প্রদীপ এবং নন্দদুলালকে কারাগারে পাঠানোর কথা রয়েছে, সেজন্য মূলত তাদেরকে আগামীকাল হয়তো জিজ্ঞাসাবাদ করার একটি পরিকল্পনা রয়েছে হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটির। এখন আগামীকাল তাদের হয়তো যদি তাদের জিজ্ঞাসাবাদ করার সুযোগ পায়, তাদের সাক্ষ্য নেওয়া যায়, সেক্ষেত্রে হয়তো তারা ধারণা করছেন যে এর পরে কয়েকদিনের মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে তদন্ত কমিটি তারা সেই প্রতিবেদন জমা দিতে পারবে। আর এই আসামিদের বাইরে কিন্তু 4 জন আসামির 2য় দফা রিমান্ড মঞ্জুর হয়েছিল, যারা সকলেই পুলিশে কর্মরত। সেই 4 জন আসামি 2য় দফার রিমান্ড কিন্তু এখনো শুরু করা হয়নি, তারা এখনো কারাগারে রয়েছেন। তাদেরকে কবে নাগাদ কারাগার থেকে নিয়ে যাওয়া হবে সে বিষয়ে র্যাবের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে তাদেরকে বলা হচ্ছে যেহেতু আজকে প্রদীপ সহ বাকি যেই প্রধান যেই 3 আসামির মধ্যে 2 আসামিকে যে আজকে আদালতে সোপর্দ করা হবে, তো এর পরে হয়তো তাদেরকে নিয়ে আসা হতে পারে, হেফাজতে নেওয়া হতে পারে, এমন একটি ধারণা তদন্তকারী সংস্থার বিভিন্ন কর্মকর্তাদের সাথে কথা বলে আমরা এই ধারণাটি করতে পারছি। তো এই ছিল মোটামুটি আজকের সর্বশেষ খবর। পাবনা 4 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন নুরুজ্জামান বিশ্বাস। রোববার বিকেলে গণভবনে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় নেওয়া হয় এ সিদ্ধান্ত। প্রার্থী নুরুজ্জামান ঈশ্বরদী জেলা আওয়ামী লীগের সহসভাপতি, পাশাপাশি ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। জেলা আওয়ামী লীগের 28 মনোনয়ন প্রত্যাশীর মধ্য থেকে নুরুজ্জামানকে বেছে নেয় মনোনয়ন বোর্ড। সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের মৃত্যুতে এই আসনটি শূন্য হয়। বাকি 4 আসনের প্রার্থীও শিগগিরই ঠিক করা হবে বলে জানা গেছে। 5 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন 141 জন। জাতীয় সংসদের 5টি উপনির্বাচনে অংশ নেবে বিএনপি। এছাড়া আগামীতে সব নির্বাচনে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে দলটি। রোববার পাবনা 4 আসনের উপনির্বাচনের জন্য মনোনয়ন ফর্ম বিক্রি করেছে দলটি। বিএনপি নেতারা বলছেন এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, এটি প্রমাণ করতেই নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে 5টি আসনের উপনির্বাচনে অংশগ্রহণ নিয়ে আলোচনা হয়। অধিকাংশ নেতা নির্বাচনে যাওয়ার ব্যাপারে একমত হন। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী রোববার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে পাবনা 4 আসনের উপনির্বাচনের জন্য দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি হয়। সোমবার বিকেল 5টা থেকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে পাবনা 4 আসনে দলের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। না, এই নির্বাচনে কোনো প্রত্যাশাই নেই। নির্বাচনে এখন তার নির্বাচন নেই। 1 নম্বর যে যাদের দিয়ে নির্বাচন, তারা যখন জানে যে আমাদের এই ভোট দেওয়ার অধিকার নাই, আমার ভোট আগেই হয়ে যাবে, যার ফলে কেউ ভোট দিতে আসে না, তো যাদের কাজ যারা এই অবস্থার সৃষ্টি করছে তারাই ভোট দিয়ে দেয়। এখানে আমাদের আনুষ্ঠানিকতা মাত্র, আর কিছু না। এদিকে রোববার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির উপনির্বাচনে যাওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। উপনির্বাচন সুষ্ঠু হবে বলে আশাবাদের কথাও জানিয়েছেন তথ্যমন্ত্রী। আমরা যে উপনির্বাচন হতে যাচ্ছে সেই উপনির্বাচনগুলোতে অংশগ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে, এই জন্য বিএনপিকে আমি ধন্যবাদ জানাই। তবে আশা করব তারা গন্ডগোল পাকানোর উদ্দেশ্যে নির্বাচনে অংশগ্রহণ করবেন না, বরং জনপ্রিয়তা যাচাই করার উদ্দেশ্যে এই নির্বাচনে অংশগ্রহণ করবেন। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজ শুরু হচ্ছে একাদশ শ্রেণীতে ভর্তির 2য় দফায় আবেদন প্রক্রিয়া। যেসব কলেজ ভর্তির কার্যক্রম শুরু করেছে তারা সর্বোচ্চ 7,500 টাকা ফি নিতে পারবে। এর বেশি ফি কেউ নিলে সরাসরি অভিযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে
শিক্ষা বোর্ড। 2020-21 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে প্রথম পর্যায়ে পছন্দের কলেজ পেয়েছে 12,77,721 জন শিক্ষার্থী। তবে আবেদন করেও কোনো কলেজ পায়নি 64,972 জন। প্রথম দফায় সুযোগ বঞ্চিত শিক্ষার্থীরা আবার অনলাইনে আবেদন করতে পারবেন সোমবার থেকে বুধবার পর্যন্ত। এরপরও যারা কলেজ পাবেন না তারা আবেদনের সুযোগ পাবেন 7 ও 8 সেপ্টেম্বর। তারা নতুন করে আবার আবেদন করতে পারবে এবং তাদের ওই কলেজ অপশনগুলো তখন তারা সমন্বয় করতে পারবে, যাতে করে তারা দ্বিতীয় সিলেকশনে যাতে কলেজ চলে আসে, এইভাবে তাদের সমন্বয় করতে হবে। প্রাপ্ত নম্বর অনুযায়ী আবেদন করেনি বলেই শিক্ষার্থীরা কলেজ পায়নি। তাই দ্বিতীয় দফায় আবেদনের সময় সতর্ক থাকার আহ্বান বোর্ডের। এবার বাংলা মাধ্যমে ভর্তি ফি, সেশন চার্জ সহ সর্বোচ্চ ফি নির্ধারণ হয়েছে 7,500 টাকা। ইংরেজি মাধ্যমে সর্বোচ্চ 8,500 টাকা নিতে পারবে কলেজ কর্তৃপক্ষ। আমাদের কিছু শিক্ষার্থী তাদের যে নির্ধারিত মেধা স্কোর আছে, যে র্যাঙ্ক আছে, সেই র্যাঙ্কের বাইরে গিয়ে কলেজ অপশন দেওয়াতে তারা ওই যে তাদের কাঙ্ক্ষিত যে কলেজ সেটি পায়নি। শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে ভর্তি হতে পারে তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন অভিভাবকরা। বোর্ড নির্ধারিত ফিটা প্রত্যেক কলেজ যাতে অনুসরণ করে, কেউ যাতে করে বাড়তি কোনো ফি না নিতে পারে, সেই ব্যাপারে সরকার এবং বোর্ড সজাগ থাকবেন। ভর্তি বিষয়ে কোনো অভিযোগ থাকলে সরাসরি বোর্ডে জানানোর আহ্বান বোর্ড কর্মকর্তাদের। প্রতি বছরই নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা আদায় করে থাকে অনেক নামী কলেজ। বোর্ড বলছে এবার এটি ঠেকাতে বাড়তি নজরদারি থাকবে। সেই সাথে করোনার এই পরিস্থিতিতে যদি কোনো প্রতিষ্ঠান এ ধরনের কাজ করে তাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একাদশ শ্রেণীর দ্বিতীয় দফা ভর্তি কার্যক্রমের বিষয়ে আরও জানাতে বা চট্টগ্রাম থেকে যুক্ত হবেন সহকর্মী অনুপম শীল। অনুপম, একাদশ শ্রেণীতে দ্বিতীয় দফায় যে ভর্তির আবেদন করা হচ্ছে সেক্ষেত্রে কোন কোন কলেজগুলো শিক্ষার্থীদের কাছে প্রাধান্য পাচ্ছে আর শিক্ষার্থীরা কি বলছেন এ বিষয়ে? স্বভাবতই চট্টগ্রামে যারা এই সমস্ত কলেজের যে পছন্দের তালিকা, তাতে চট্টগ্রামে যে সরকারি কলেজগুলো আছে এই কলেজগুলোই সবার আগে রয়েছে। অর্থাৎ বিশেষ করে চট্টগ্রাম কলেজ, হাজী মোহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম আর মেয়েদের যে চট্টগ্রাম উইমেন কলেজ, এই কলেজগুলোই কিন্তু ঘুরে ফিরে আসছে। আর বেসরকারি কলেজগুলোর মধ্যে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় এবং কলেজ, এছাড়া বিএফ শাহিন কলেজ, এই কলেজগুলোই কিন্তু তালিকায় উপরের দিকে রয়েছে। তো এই বছর চট্টগ্রামে শিক্ষা বোর্ডের চট্টগ্রামে মূলত 1,23,923টি আবেদন এই এইচএসসি বা উচ্চ মাধ্যমিকে ভর্তির জন্য করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের শিক্ষার্থী রয়েছে 1,14,833 জন। বাকি যে 9,090 জন শিক্ষার্থী রয়েছে তারা মূলত মাদ্রাসা এবং কারিগরি এবং অন্যান্য শিক্ষা বোর্ড থেকে এসে চট্টগ্রামে তারা আবেদন করেছে। এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে 5,034 জন শিক্ষার্থী তারা কিন্তু প্রথম দফায় তারা কোনো কলেজ পায়নি। এবং সব একটি চমক জাগানিয়া যে তথ্য, তার মধ্যে এই 5,034 জনের মধ্যে 442 জন আছেন যারা মূলত জিপিএ 5 প্রাপ্ত। তো এই বিষয়টি এখানে একটু আলোচনা তৈরি করেছে এবং আমরা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাথে কথা বলেছিলাম। তো শিক্ষা বোর্ডের যিনি শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ যেটি বলছেন যে মূলত যেই 442 জন শিক্ষার্থী জিপিএ 5 পাওয়ার পরেও কলেজ পায়নি, তারা মূলত যে কলেজ সিলেকশনের ক্ষেত্রে তারা কিছুটা ভুল করেছে। অর্থাৎ এখানে যেহেতু 10টি কলেজ সিলেকশন করা বা বাছাই করার কথা রয়েছে, তারা হয়তো 4-5টি কলেজ বাছাই করেছেন, যে কারণে তারা কলেজ পাননি। তবে দ্বিতীয় দফায় এই শিক্ষার্থীদের সবাই, অর্থাৎ এই জিপিএ 5 প্রাপ্ত 442 জন এবং বাকি যে 5,034 জন, সকলেই কলেজ পাবেন এমনটি তারা বলেছেন। কারণ চট্টগ্রামে এবার যে পরিমাণ শিক্ষার্থী আবেদন করেছে তার চেয়ে অনেক বেশি সংখ্যক কিন্তু আসন কলেজগুলোতে রয়েছে। এবং এই বিষয়টিকে ঘিরে কিন্তু প্রান্তিক পর্যায়ে যে কলেজগুলো আছে, বিশেষ করে শহরের বাইরে বিভিন্ন উপজেলায় যে কলেজগুলো আছে, তারা কিন্তু এক ধরনের দোটানায় পড়েছে। কারণ
অন্যান্য বছরের মতো এবারও তারা শিক্ষার্থী সংকটে ভুগবে বলে আমরা ধারণা করছি। বছর জুড়েই পানিবন্দী থাকতে হয় ভাটারার সাইদনগরের প্রায় 20,000 মানুষকে। 15 বছর ধরে এমন দুর্বিষহ দিন কাটাতে হচ্ছে এলাকাবাসীর। তাদের অভিযোগ, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন না করায় তাদের এই দুর্ভোগ। তবে স্থানীয় কাউন্সিলর বলছেন, উত্তর নতুন ওয়ার্ডের জন্য বরাদ্দ হওয়া টাকা পেলেই উন্নয়ন কাজ শুরু হবে। সাইদনগর এলাকার দৌলত খান সড়ক এটি। উত্তর সিটির 39 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের ভোগান্তি যেখানে নিত্যদিনের। শুধু বর্ষাকালেই নয়, বছরের বেশিরভাগ সময় এখানে জমে থাকে সুয়ারেজের পানি। শুধু এবছর নয়, প্রায় 1.5 যুগ ধরে এই সমস্যায় ভুগছেন সাইদনগরের বাসিন্দারা। রাস্তার এমন অবস্থার কারণে ক্ষতির সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা। প্রায় ঘটছে দুর্ঘটনা। নানা ধরনের চর্মরোগে ভুগছেন এই রাস্তার ব্যবহারকারীরা, কিন্তু কোনো সমাধান হচ্ছে না। মাঝে মধ্যে সিভার টিভার দিয়ে লাইন টেন চেঞ্জ করে এই অবস্থা অনেক দিন যাবত। এই অবস্থা আমি দেখতেছি 5-6 বছর যাবত এই অবস্থায় চলতেছে। এই দিক দিয়ে পায়ে যায় আমরা, পাউটু সব গা হয়ে যায়, ময়লা আবর্জনা কোনো পাইতেছি না। তো আমরা অনেকদিন ধরে শুনতেছি করবো রাস্তায়, এখনো তো কাজ করে না। বাসিন্দাদের দুর্ভোগের কথা স্বীকার করে এলাকার কাউন্সিলর বলছেন, ইউনিয়ন থাকা অবস্থায় এই রাস্তা এবং সোয়ারেজ ব্যবস্থা করা হয়। গুলশান ও বাড়িধারের সোয়ারেজের সাথে যুক্ত থাকার কারণে এমন অবস্থা বলেও দাবি তার। 1.5 ফিট পাইপ দিয়ে কতটুকু পানি সোয়ারেজ লাইনের পানি যাবে? গুলশান, বনানী, বাড়িধারের পানি কিন্তু আমার ইউনিয়ন পরিষদ যখন ছিল, মানে এখন যে 39 নম্বর রোড এর উপর দেওয়া যায়, অলরেডি এস্টিমেট হয়ে গেছে। আমি রাস্তা দেখবেন না, আজকে যে সিজনে আমার সাথে কথা বলছেন, আগামী সিজনে এই সময় ইনশাল্লাহ পানি থাকবে না। ভিতরে অনেকগুলো প্রসিজার আছে, এখানে পাস হওয়ার পরে টেন্ডার প্রসেসের মধ্যে অনেকগুলো স্টেপ আছে। তো সবগুলো স্টেপ কমপ্লিট করে আমরা আশা করছি যে এই শুকনো মৌসুমে আমরা কাজ শুরু করতে পারবো। সম্প্রতি একনেকে উত্তর সিটি কর্পোরেশনের উন্নয়নের জন্য 4025 কোটি টাকা পাস হয়েছে। সেই টাকা হাতে আসা মাত্রই কাজ শুরু করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিম্নমানের বীজ ধান বিক্রির অভিযোগ উঠেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের বিরুদ্ধে। কৃষকরা বলছেন, বিএডিসির কাছ থেকে কেনা ধানের বীজ মানসম্পন্ন না হওয়ায় কিছু ধান পেকে যাচ্ছে আর কিছু শীষ বের হচ্ছে, ফলে কোনো ফসল তুলতে পারছেন না কৃষকেরা। ফেনীর 6 উপজেলায় চলতি আমন মৌসুমে 200 একরের বেশি জমিতে ধানের আবাদ করেন চাষিরা। এসবের বীজ সংগ্রহ করেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি থেকে, কিন্তু ধান রোপণের পর দেখা দিয়েছে বিপর্যয়। কৃষকদের অভিযোগ, বিএডিসির বীজে রয়েছে বিভিন্ন ধানের মিশ্রণ, ফলে কিছু ধান অল্প সময়ে পেকে নষ্ট হচ্ছে, কোনোটাই আবার শীষ বের হয়েছে। এমন বিপর্যয়ে দিশেহারা চাষিরা। জমির তারতম্যের কারণে আমার এটা হয়, তাইলে আমার ফলনই বেশ কম হবে, ফলন কম বেশি হবে, কিন্তু এইটা তো 1.5 মাসের মাথায় শীষ চলে আসবে কেন? আমরা প্যাকেট দিছে, একটা টাকা সে দিছে আমরা আরেকটা দাম। ফেনী বিএডিসি যে আমরা বীজগুলা ব্যবহার করতেছি, আজ কয়েক বছর ধরে আপনার এগুলা সম্পূর্ণ প্রতারণা করতেছে। তাদের অভিযোগ, বিএডিসির কাছ থেকে বীজ কেনার সময় দেওয়া হয় না রসিদ, ফলে অভিযোগ আমলে নিচ্ছেন না তারা। তবে অভিযোগ অস্বীকার করেছে বিএডিসি। যদি আমাদের বীজ না গজাইতো তাহলে আমরা বিএডিসি আমরা নিজেরাই লোক পাঠাইতো। এটা কেন ক্ষতি হইল, কি বীজের কারণে কোনো ক্ষতি, না আবহাওয়ার কারণে কোনো ক্ষতি, এটা সম্পূর্ণ তদন্তের বিষয়। ক্ষতিগ্রস্তদের সাহায্যে এরই মধ্যে কৃষি বিভাগকে বিষয়টি জানানো হয়েছে। কৃষকদের যেভাবে সহযোগিতা বা কি করা যায়, অবশ্যই আমাদের উদ্বোধনের সাথে কথা বলে আমরা সে ব্যাপারে ব্যবস্থা নিই। ভেজাল ও মিশ্র বীজের কারণে জেলায় এবার প্রায় 100 একর জমির ফলন বিপর্যয় ঘটেছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বড় মৌসুমে লক্ষ্যমাত্রার অর্ধেকও ধান চাল সংগ্রহ করতে পারেনি সরকার, তাই আরও 15 দিন বাড়ছে সংগ্রহের এই সময়। এই অবস্থার জন্য মিলারদের দুষছে খাদ্য মন্ত্রণালয়। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এপ্রিলে ধান চাল সংগ্রহের ঘোষণা দেয় খাদ্য মন্ত্রণালয়। লক্ষ্যমাত্রা ঠিক করে 19.5 লাখ টন। সরকারি দর 36 টাকা কেজি সেদ্ধ চাল ও 35 টাকায় আতপ চাল। আগস্ট পর্যন্ত ধান চাল সংগ্রহ করার কথা ছিল, কিন্তু পূরণ হয়নি লক্ষ্যমাত্রার অর্ধেকও। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সিদ্ধ ও আতপ মিলিয়ে সংগ্রহ হয়েছে 7,31,197 টন। চালকল মালিকরা ধানের বেশি দাম হওয়াকেই কারণ দেখাচ্ছেন। 36 টাকা চালের দাম দিছে, তাতে কিন্তু আমরা 26 টাকা ধান কিনে আমরা কোনো মতেই 36 টাকা চাল দিতে পারিনি। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে 42 টাকা পর্যন্ত করতে পারে।
এই জায়গাটায় একটা ভুল বোঝাবুঝি হয়েছে। এই যে লস দেওয়াটা কতটুকু সামর্থ্যের ভেতরে থাকবে বা মিলাররা কতটুকু পারবে, এই জিনিসটা কিন্তু আদৌ চিন্তা করা হয়নি। সংগ্রহ কম হলেও সংকট হবে না বলে দাবি খাদ্য মন্ত্রণালয়ের সচিবের। তিনি জানান, প্রয়োজন হলে চাল আমদানি করা হবে। আমরা লক্ষ্য নির্ধারণ করছিলাম একটু অতিরিক্ত, শুধু কৃষকের কথা চিন্তা, এমনি আমাদের বিলি গুলাতে আমাদের কিন্তু কোনো ঘাটতি নাই। আর একটা জিনিস হলো যে 31 আগস্ট আমাদের সময় শেষ হবে, আমরা একটু বাড়াবো। তো যদি আমরা দেখি যে আমাদের পরবর্তীতে বিলি বিতরণটা বেশি করতে হচ্ছে, আমরা আমন মৌসুমের আগে হয়তো প্রয়োজনে আমরা কিন্তু আমদানি করবো। এটা আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুমোদন নিয়ে রাখছি। সরকারি হিসাবে বর্তমানে খাদ্যশস্যের মজুত রয়েছে 13,22,000 টন। এর মধ্যে চাল 10,81,000 টন। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সংবাদে আরও যা দেখবেন, বিশ্বে করোনায় মোট প্রাণহানি ছাড়ালো 8.5 লাখ। এ পর্যন্ত আক্রান্ত 2,53,00,000-এর বেশি। এবং ক্লোজ ডোরে আজ শুরু ইউএস ওপেন। করোনা ঝুঁকিতে নেই নাদাল সহ শীর্ষ অনেক খেলোয়াড়। চট্টগ্রামের বাইজিদ বোস্তাম এলাকায় স্বামীকে বেঁধে রেখে এক নারীকে ধর্ষণের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে 3 আসামি। আরেক আসামিকে 7 দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। রোববার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট খায়রুল আমিনের আদালতে আসামিরা জবানবন্দি দেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার আসামিরা হলেন বাদশা মিয়া, জাবেদ, রবিন ও ইব্রাহিম। পুলিশ জানায়, গতরাতে রৌফাবাদ এলাকা থেকে কাজ শেষে স্বামীর সঙ্গে বাড়ি ফিরছিলেন ওই নারী। শফি নামের এক ব্যক্তি সহযোগীদের নিয়ে তাদের অটোরিকশায় তুলে শহীদনগর সালমা কলোনিতে নিয়ে যায়। সেখানে স্বামীকে বেঁধে রেখে ধর্ষণ করা হয় ওই নারীকে। খবর পেয়ে স্বামী স্ত্রীকে উদ্ধার করে পুলিশ। পালানোর সময় 2 জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের সঙ্গে নিয়ে আরও 2 জনকে গ্রেপ্তার করে পুলিশ। রাতেই বায়েজিদ থানায় মামলা করেন ওই নারী। আরেক আসামি শফি এখনও পলাতক, তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। স্বামী ফোন দিয়েছে, আমার স্ত্রীকে আটক রাখছে কয়েকটা ছেলে এবং ধর্ষণ করছে। যে ভিকটিম, যে ধর্ষিতার হাজব্যান্ড, ও এসে মামলা করেছে, আদালতে প্রেরণ করেছে। 3 জন 164 দিয়েছে, ভিতরে স্বীকার করছে তারা 5 জন মিলে ধর্ষণ করেছে। রাজধানীর মগবাজারে মিজানুর রহমান ডন নামের এক আওয়ামী লীগ কর্মীকে ছুরিকাঘাত করেছে তার সহযোগীরা। সোমবার সন্ধ্যা 7:30টার দিকে বিটিসিএল ভবনের সামনে এই ঘটনা ঘটে। আহত স্বজনরা জানান, সন্ধ্যায় ডন 4 থেকে 5 জন সহযোগীর সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। এ সময় ব্যবসায়িক লেনদেন নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তার সহযোগীরা এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাদশা, রিপন ও আলমগীরকে আটক করেছে পুলিশ। ডন মগবাজার 17 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কর্মী। ভাগাভাগি মানে ওদেরও দোকান আছে, আমারও দোকান আছে, এটা নিয়ে আর কি কথা কাটাকাটিতে এক পর্যায়ে ছুরি দেওয়া পারতেছে। বাদশা আর কুট্টি সন্ধ্যা 7:30টার দিকে। একজনের বিজনেস আর ওইখানে ঘটনাস্থলে যারা ছিল, যারা নাকি এই কোপ দিছে, এদের ভিতরে 2 জন হলি ফ্যামিলির স্টাফ। রাজনীতির সাথেও তারা জড়িত আছে। পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আলোচিত বালিশকাণ্ডের অন্যতম হোতা ঠিকাদার শাহাদাত হোসেন জামিন পেয়েছেন। বৃহস্পতিবার সকালে পাবনা জেলা ও দায়রা জজ মকবুল আহসানের আদালত তার জামিন মঞ্জুর করলেও সে তথ্য প্রকাশ্যে আসে রোববার। জামিন পাওয়া শাহাদাত হোসেন ঠিকাদারি প্রতিষ্ঠান সাজিন কনস্ট্রাকশন লিমিটেডের স্বত্বাধিকারী। এ বিষয়ে দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোয়াজ্জেম হোসেন জানান, গত বছর মামলার পর থেকেই তিনি কারাগারে ছিলেন। বিভিন্ন সময় হাইকোর্ট সহ নিম্ন আদালতে জামিন আবেদন করলেও তার সব আবেদনই নাকচ হয়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের 2টি ভবনের জন্য কেনা বালিশের মধ্যে এক একটি বালিশের পেছনে ব্যয় দেখানো হয় 6,717 টাকা। আর এসব দুর্নীতি ও অনিয়মে 31,24,00,000 টাকা আত্মসাতের ঘটনায় গত 13 ডিসেম্বর 13 জনের বিরুদ্ধে আলাদা 4টি মামলা করে দুদক। সংস্কারের অভাবে বেহাল গোপালগঞ্জের বাজুনিয়া গান্ধিয়া সুর আঞ্চলিক সড়ক। ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। এদিকে দীর্ঘদিনের দাবি থাকলেও পাকা হচ্ছে না জয়পুরহাটের কালাইয়ের তেলিহার, ভাটাহার ও পাইকপাড়া গ্রামের যোগাযোগের মূল সড়ক।
গোপালগঞ্জ সদরের বাজুনিয়া থেকে গান্ধিয়ার সুর পর্যন্ত 15 কিলোমিটার সড়ক সংস্কার হয়নি দীর্ঘদিন। উঠে গেছে সড়কটির বেশিরভাগ অংশেরই কার্পেটিং। জায়গায় জায়গায় তৈরি হয়েছে গর্ত। বর্ষা আসার পর আরও খারাপ হয়েছে ভাঙাচোরা সড়কের অবস্থা। বেহাল সড়কে নানা রকম ভোগান্তিতে পড়তে হচ্ছে যানবাহনের যাত্রী ও চালকদের। মাঝে মধ্যেই বিকল হচ্ছে গাড়ি, যাতায়াতে সময়ও লাগছে বেশি। আমাদের এলাকায় বেশ কিছু ফ্যাক্টরি হচ্ছে, গরুর খামার আছে, এই জায়গা মাল পরিবহন করা খুব সমস্যা। ভ্যান চালাইতে গেলে অনেক সময় ভাঙ্গে চুরে পড়ে যায় আর গাথায় পড়ে গাড়ি উল্টে যায়। বিশেষ করে গর্ভবতী মহিলাদের নিয়ে হাসপাতালে যেতে গেলে তাদের পরিস্থিতি তো আরো নিতান্তভাবে খারাপ হয়। দ্রুত সড়কটি মেরামত করে চলাচলের উপযোগী করার আশ্বাস দিচ্ছে সড়ক ও জনপথ বিভাগ। আমরা এই অল্প কিছুদিনের মধ্যে এটা কর্মসূচি হাতে নেব এবং এই রাস্তাটার যে অবস্থা ইনশাল্লাহ আমরা এই অতি দ্রুতই আমরা এটা সড়কটা মেরামত করে আমরা ইনশাল্লাহ জনচলাচলের জন্য চলাচল ভালোভাবে উপযোগী করে দেবেন। দীর্ঘদিনের দাবি থাকলেও পাকা হয়নি জয়পুরহাটের কালাইয়ের তেলিহার, ভাটাহার ও পাইকপাড়া গ্রামের মধ্যে চলাচলের সড়ক। এই এলাকায় রয়েছে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিটি ক্লিনিক ও হাটবাজার। তবে খারাপ যোগাযোগ ব্যবস্থার কারণে নিজেদের বঞ্চনার শিকার মনে করছেন স্থানীয়রা। বর্ষার সময় আমরা লোকজন অসুস্থ হলে তা হাসপাতালে নিতে পারি না, অনেকেই মারা যায়। এটা ভ্যান রিক্সা কোনো কিছু রাস্তা বার হতে পারছিস না, ফসল আদি বিক্রি করতে পারছিস না। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ বলছে বরাদ্দ পেলেই গ্রামীণ জনপদের গুরুত্বপূর্ণ রাস্তাগুলোর উন্নয়ন কাজ শুরু হবে। এবছরে আর একটা প্রজেক্ট আসার কথা আছে, প্লাস একনেকে IRIDB 3 নামে একটা প্রজেক্ট পাস হয়েছে। এগুলো আশা করি এবছরে শুরু হবে। শুরু হলে গ্রামীণ সড়ক যেটা এটার পরিমাণ কমে আসবে। স্থানীয়রা বলছেন 4 কিলোমিটার দীর্ঘ সড়কটি পাকা করার প্রতিশ্রুতি মিলেছে বারবার, তবে কথা রাখেননি জনপ্রতিনিধিরা। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে গতি আসায় বাড়ছে বেসরকারি খাতের ঋণ প্রবাহ। এ খাতে ধারাবাহিকভাবে কমতে থাকা ঋণ প্রবৃদ্ধি জুলাইয়ে বেড়েছে 9% বেশি, যার ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে অর্থনীতিতে। তবে অর্থনীতিবিদরা বলছেন ঋণের যথাযথ ব্যবহার নিশ্চিতে বাড়াতে হবে কেন্দ্রীয় ব্যাংকের তদারকি। ব্যাংক ঋণের বাড়তি সুদহার, স্থানীয় বাজারে পণ্যের চাহিদা কম এবং রপ্তানি খাতে মন্দায় গত অর্থবছর বেসরকারি খাতে ঋণ প্রবাহ নেমে এসেছিল সর্বনিম্নে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে গেল জুনে এ খাতে ঋণ প্রবৃদ্ধি এসে ঠেকেছিল 8.61-এ। তবে ধীরে ধীরে কাটতে শুরু করেছে এ পরিস্থিতি। জুলাই মাস শেষে বেসরকারি খাতে ব্যাংকগুলো মোট ঋণ দিয়েছে 10,95,201 কোটি টাকা, যা গত বছরের একই সময়ের চেয়ে 9.2% বেশি। ব্যাংকিং খাত বিশ্লেষকরা বলছেন মূলত করোনার প্রভাব মোকাবিলায় সরকারের প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের ফলে প্রবৃদ্ধি বেড়েছে। এছাড়া ঋণের সুদহার সমন্বয় করাও ঋণ প্রবাহ বাড়ার অন্যতম কারণ। আমাদের রিজার্ভ 3-4 বিলিয়ন বেড়েছে, 3 বিলিয়নের মতো বেড়েছে গত কয়েক মাসে। কারণ এখানে 24,000 কোটি টাকা কিন্তু এখানে চলে এসছে বাজারে। এটা একটা বিশাল অঙ্কের টাকা, 24,000 কোটি টাকা কম নয়। দ্বিতীয়ত যেটা হচ্ছে যে জুন মাসের দিকে যখন ফিসক্যাল ইয়ার শেষ হচ্ছে তখন কিন্তু সরকার অনেক রকমের বরোয়িং করে থাকে সাধারণত, সেই টাকাটাও সেটা গভর্নমেন্ট বরোয়িং এর হিসাবে সেটা এখানে প্রতিফলিত হয়। আর ফাইনালি যেটা আমি বলবো যে এই কিছুটা হলেও প্রণোদনা প্যাকেজের কিছু অংশ তো ডিস্ট্রিবিউট হয়েছে। সরকারের যে প্রণোদনা প্যাকেজ সেটা আমরা দেওয়া শুরু করেছি আস্তে আস্তে, এবং অন্যদিকে কিন্তু ক্যাপিটাল মার্কেটের জন্য কিন্তু যে ইনভেস্টমেন্ট লাগবে সেটার জন্য যে বরোয়িং ক্যাপাসিটিগুলোকে কিছু রিল্যাক্স করা হচ্ছে, সেই কারণে হয়তো যে ক্রেডিট গ্রোথ কিছুটা বাড়ছে। প্রণোদনা প্যাকেজের সুফল যাতে সব স্তরের ব্যবসায়ীদের কাছে সহজে পৌঁছাতে পারে সেজন্য বাংলাদেশ ব্যাংকে ঋণ ব্যবস্থাপনা সহজ করার আহ্বান উদ্যোক্তাদের। যারা এই ঋণ নিচ্ছেন ওনারা কিন্তু ঋণ থেকে উপকৃত হচ্ছেন এবং বিজনেসকে অনেকভাবে সাস্টেইন করতে পারছেন। যারা ঋণ নিচ্ছেন না ওনারা বলছেন যে এই ঋণ নেওয়ার যে ব্যবস্থাপনা এটা খুবই জটিল এবং খুবই কঠিন, এবং সেই জন্য ওনারা ঋণগুলি নিতে পারছেন না। সুতরাং বাংলাদেশ ব্যাংককে আমি অনুরোধ করব যে এই ঋণ ব্যবস্থাপনা যদি আরো সহজ করা যায় তাহলে কিন্তু ঋণের প্রভাব বাড়ানো যাবে। চলতি অর্থবছরের মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয় 14.8%। এই লক্ষ্য অর্জিত হলে করোনায় বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধার করা সহজ হবে বলে আশা করেন অর্থনীতিবিদরা। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
দেশে করোনা সংক্রমণ শুরুর পর মাস্কের দাম যখন আকাশ ছোঁয়া তখন তা তৈরি করে বিনামূল্যে দরিদ্রদের দিয়েছেন আখি। আর এর স্বীকৃতি হিসেবে পেয়েছেন জাতিসংঘের রিয়েল লাইফ হিরোর খেতাব। এখন তার স্বপ্ন সুবিধা বঞ্চিতদের নিয়ে একটি পোশাক কারখানা করার। আর এর মুনাফার টাকা মানবতার সেবায় খরচ করতে চান 17 বছরের এই কিশোরী। খুলনার বাগমারায় এক বস্তিতে জন্ম আখির। টানাটানির সংসারে 5ম শ্রেণীর পর বন্ধ হয়ে যায় পড়াশোনা। যোগ দেয় চিংড়ি প্রক্রিয়াজাতের কাজে। 2017 সালে আখির পাশে দাঁড়ায় বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন। তাদের সহায়তায় সেলাইয়ের কাজে হাতেখড়ি। পরে পান সেলাই মেশিন, শুরু হস্তশিল্পের পথচলা। আর সেসব পণ্যই বাড়ির পাশে ছোট্ট দোকানে বিক্রি করেন তার বাবা। গত মার্চ থেকে দেশে করোনার সংক্রমণ শুরু হলে দুষ্প্রাপ্য হয়ে ওঠে ফেস মাস্ক, বাড়ে দাম ও চাহিদা। তখন প্রয়োজনের কথা ভেবে শুধু মাস্ক তৈরিতেই মনোযোগ দেন আখি। নামমাত্র মূল্যে বিক্রির পাশাপাশি দরিদ্রদের দেন বিনামূল্যেও। ভোকেশনাল ট্রেনিংয়ে আমাকে সেলাই মেশিন দিছে, সিট কাপড় দিছে, থান কাপড় দিছে। দেওয়ার পরে ওইখান থেকে মানে আমার জীবন মানে শুরু হয়েছে। আমি মাস্ক বানাই, তারপরে কম দামে বিক্রি করি, 10 টাকা করে বিক্রি করি। আর যারা অর্থনৈতিক গরিব মানুষ তাদেরকে আমি ফ্রি দিই। করোনা প্রতিরোধে তার এই অবদানেরই স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের সংস্থা UNOCHA। 19 আগস্ট তাকে রিয়েল লাইফ হিরো খেতাব দেয় তারা। মেয়ে লেখাপড়া করুক, আমি প্রতিষ্ঠিত হোক, আমি সেইটাই আশা কামনা করি। আখিকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসনও। জানিয়েছে এগিয়ে চলার পথে তার পাশে সবসময় থাকবে তারা। একই আশ্বাস ওয়ার্ল্ড ভিশনেরও। তার চাহিদা অনুযায়ী আরও উন্নত মানের মেশিন বা লজিস্টিক কাঁচামাল যেটি দিয়ে সে কাজ করে সেটি আমরা সরবরাহ করার চেষ্টা করব, যাতে সে সামনের দিকে আরও এগিয়ে যেতে পারে। আমরা তাকে এক ধাপ এগিয়ে দিয়েছি এবং সে যদি হলো অন্যান্য যে স্টেক হোল্ডার আছে তাদের কাছ থেকে সবার কাছ থেকে কিছু কিছু সাপোর্ট পায়, তখন দেখবেন যে সে তার স্বপ্ন পূরণের পক্ষে এগিয়ে যাবে। বড় হয়ে একটি পোশাক কারখানা গড়ার স্বপ্ন দেখেন 17 বছরের এই কিশোরী, যেখানে কাজ করবে সুবিধাবঞ্চিতরা, মুনাফার টাকা খরচ হবে মানব সেবায়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিশ্বে করোনা ভাইরাসের কারণে মৃত্যুর সংখ্যা ছাড়ালো 8.5 লাখ। এ পর্যন্ত আক্রান্ত 2,53 লাখের বেশি। গত 24 ঘন্টায় মারা গেছে 4,100 জনের বেশি, নতুন শনাক্ত 2,19,000। রোববার ভারতে 79,000 নতুন রোগী নিয়ে একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড হয়েছে। দেশটিতে 24 ঘন্টায় মারা গেছে 960 জন। এদিকে টানা কয়েকদিনের তুলনায় মৃতের হার কমেছে যুক্তরাষ্ট্র, ব্রাজিলে। রোববার যুক্তরাষ্ট্রে মারা গেছেন 369 জন, আর ব্রাজিলে মৃত্যু হয়েছে 398 জনের। যুক্তরাজ্যে নতুন করে 1700 রোগী শনাক্ত হয়েছে। করোনা সংক্রমণ কমায় নাইজেরিয়ার লাগোসে স্কুল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 5 মাস পর 1 সেপ্টেম্বর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু করছে ঘানা। এদিকে বার্লিনে করোনা সতর্কতা বিরোধী বিক্ষোভের নিন্দা জানিয়েছেন জার্মান রাজনীতিবিদেরা। বার্সা মেসির সম্পর্ক এখন মুখোমুখি অবস্থানে। প্রি সিজন ক্যাম্পে বাধ্যতামূলক করোনা পরীক্ষায় মেসির না আসাতে নিশ্চিত যে কোনো মূল্যে ন্যু ক্যাম্প ছাড়বেন তিনি। গণমাধ্যমের দাবি, রিলিজ ক্লজের মেয়াদ শেষ। মেসিও বিশ্বাস করেন ফ্রি ট্রান্সফারে ভিড়তে পারবেন পরবর্তী গন্তব্যে। তবে লা লিগা কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিয়েছে, মেসিকে বার্সা ছাড়তে হলে দিতে হবে রিলিজ ক্লজের 700 মিলিয়ন ইউরো। বার্সায় দিন বদলের শুরু। প্রি সিজন ক্যাম্পের আগে করোনা টেস্ট জরুরি। নতুন কোচ রোনাল্ড কোম্যানের জন্য বিশেষ দিন, কিন্তু কাতালোনিয়ায় মেসির শূন্যতা টের পাওয়া গেছে। ঘোষণা মতো রিপোর্ট করেননি আর্জেন্টাইন নাম্বার 10। তাতে আরও পরিষ্কার, যে কোনো মূল্যে বার্সা ছাড়ছেন তিনি। দল ছাড়তে রিলিজ ক্লজের 700 মিলিয়ন ইউরো নিয়েই যত ঝামেলা। ওই গ্যারাকলে আটকে যেতে পারেন মেসি, সেই শঙ্কা জোরালো। কিন্তু স্প্যানিশ মিডিয়ার নতুন খবর উত্তাপে পানি ঢেলে দিয়েছে। তাদের দাবি, সদ্য সমাপ্ত মৌসুমেই নাকি মেসির রিলিজ ক্লজের মেয়াদ শেষ হয়ে গেছে। প্রখ্যাত স্প্যানিশ সাংবাদিক গিলেম বেলাগুর টুইটে সেই খবরের সমর্থনও মিলেছে, যার অর্থ মেসির লিগ্যাল টিম পরিস্থিতি ঠিকঠাক বুঝতে পারছে না। রিলিজ ক্লজের বাধ্যবাধকতা যে কোনো ক্লাবকে ফ্রি ট্রান্সফারে মেসিকে নিতে আটকে দিবে। অর্থাৎ নিতে হলে ক্লজের 700 মিলিয়ন ইউরো দিতে হবে। সেক্ষেত্রে 90% সম্ভাবনা মেসি বার্সাতেই কন্টিনিউ করবে। বার্সা মেসিকে হারাবে, সে অন্য কোথাও তার ক্যারিয়ার শেষ করবে, তা মনে হয় না। বার্সা কর্তাদের মুখোমুখি হলে পরিস্থিতি বদলাতে পারে। মেসিকে পাওয়ার লড়াই আছে পিএসজি। নেইমার, ডি মারিয়া খুব করে চাইছেন বন্ধু আসুক প্যারিসে। ইন্টার মিলানও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
খবর আছে রোনালদো মেসি জুটি করতে নাকি চেষ্টা চালাবে ইউভেন্টাস। তবে সাবেক গুরু গার্দিওলার টানে LM10 যেতে চান ম্যানচেস্টার সিটিতে। স্পোর্টস মার্কেটের বিশ্লেষণে মেসি স্পেন ছাড়লে তার অর্থনৈতিক প্রভাব ব্যাপক। বিশ্বসেরা ফুটবলারকে হারালে নেমে যাবে বার্সার ব্র্যান্ড ভ্যালু। বিপরীতে মেসি ম্যান সিটিতে ভিড়লে EPL-এ আসবে নতুন জোয়ার। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আজ নয়, আগামীকাল দেশে ফিরছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। করোনা পরীক্ষার পর বিশ্রাম নিয়ে BKSP-তে নেমে পড়বেন অনুশীলনে। আর শ্রীলঙ্কা সফরে প্রত্যাবর্তন নিয়ে কথা বলেছেন নির্বাচকদের সাথে। দ্বিতীয় টেস্টের আগে পুরো ফিট সাকিবকে পাওয়া যাবে নিশ্চিত হাবিবুল বাশার। সাকিববিহীন একটা বছর পার করার পথে বাংলাদেশ ক্রিকেট। মাঝে আর মাত্র একটা মাস, সেপ্টেম্বর। অক্টোবরে টাইগাররা ফিরে পাবে তার আইকন সাকিব আল হাসানকে। ফেরার সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই সোমবার যুক্তরাষ্ট্র থেকে রওনা হবেন। আর মঙ্গলবারে দেশে পৌঁছানোর কথা রয়েছে। নিষেধাজ্ঞার সময় সাকিবের কষ্ট কমিয়েছে করোনা। লম্বা সময় মাঠেই ছিল না ক্রিকেট। বাংলাদেশ দলও বসে আছে বহুদিন। অবসর সময় যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গেই কাটিয়েছেন সাকিব। এই সময়কালে পরিবারে এসেছে নতুন সদস্য। 2 মেয়ে ও স্ত্রীকে একটানা এতটা সময় আগে কখনোই দিতে পারেননি, যা তার আগামী সময়ের ক্রিকেটে বাড়তি অনুপ্রেরণা যোগাবে। সাকিবের চোখ এখন শ্রীলঙ্কায় বাংলাদেশের জার্সি গায়ে চাপানোর দিকে। করোনা পরীক্ষার পর সামনের সপ্তাহেই BKSP-তে শুরু করবেন অনুশীলন। প্রিয় প্রতিষ্ঠানও প্রস্তুত সেরা ছাত্রকে বরণ করে সব ধরনের সুযোগ সুবিধা দিতে। ICCর গাইডলাইন অনুযায়ী BCB থেকে কোনো সহায়তা নিতে পারবেন না। তবে কোচিং স্টাফ নির্বাচক কর্তাদের সাথে যোগাযোগ করে নিজের প্রয়োজনীয়তা করণীয় জানতে পারবেন, জানাতেও পারবেন। দেশে ফেরার আগে নির্বাচকদের সাথে সাকিব কথা বলেছেন একাধিকবার। ফিট থাকলে নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলবেন নিশ্চিতভাবেই। হাবিবুল বাশারের মনে বিন্দুমাত্র সন্দেহ নেই যে সাকিব এর আগেই ম্যাচ ফিটনেস ফিরে পাবেন। সাকিবের সাথে এর মধ্যে কয়েকবার কথা হয়েছে। ও খুব কিন ফেরার ব্যাপারে। ও আসলে উন্মুখ হয়ে আছে কত দ্রুত ফেরা যেতে পারে। সো আমাদের কোচিং ম্যানেজমেন্টরাও তারাও কথা বলছেন। আশা করছি এর মধ্যে নিজেকেও প্রস্তুত করে ফেলতে পারবে। একটু ডিফিকাল্ট তো ডেফিনেটলি হবে, যেহেতু প্র্যাকটিস ম্যাচগুলি খেলতে পারবে না। বাট হি ইজ এ স্পেশাল প্লেয়ার, কারণ আমরা চাই ওকে যত দ্রুত সম্ভব দলে ফেরাতে। বিকজ ও দলে ফিরলে আসলে আমাদের দলের ব্যালেন্সটা অনেক ভালো হয়ে যায়। ব্যাকফুটে থেকে শ্রীলঙ্কা মিশনে নামতে হবে বাংলাদেশকে। সেখানে একটাই বড় অনুপ্রেরণা সাকিবের ফেরা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ক্লোজ ডোরে আজ থেকে শুরু হচ্ছে US ওপেন। প্রথম দিনে কোর্টে নামবেন 2 শীর্ষ বাছাই নোভাক জকোভিচ ও প্লিসকোভা। টুর্নামেন্ট শুরুর আগের দিন একজনের করোনা আক্রান্তের খবরে বায়ো বাবুলে বাড়তি সতর্কতা খেলোয়াড়দের। এবার ফেডেরার নাদাল নেই, অংশ নিচ্ছে না নারী র্যাঙ্কিংয়ের শীর্ষ 8-এর 6 জন। তাতে শুরুর আগেই রং হারিয়েছে US ওপেন। করোনার কারণে বাতিল হয়েছে উইম্বলডন আর ফ্রেঞ্চ ওপেন, যার কারণে বছরের শেষ গ্র্যান্ড স্লাম US ওপেন এখন চলতি বছরের দ্বিতীয়। যে নিউ ইয়র্ক এক অর্থে করোনার আঁতুড়ঘর, সেখানেই সোমবার থেকে শুরু হচ্ছে এবারের আসর। নিয়মকানুনে নানা পরিবর্তন এসেছে। পদে পদে মানতে হচ্ছে স্বাস্থ্যবিধি। খেলোয়াড় থেকে শুরু করে কর্মকর্তা কর্মচারী সবার জন্যই বেঁধে দেওয়া হয়েছে কঠিন সব নিয়ম। এরই মধ্যে 2 বার করোনা পরীক্ষা হয়েছে খেলোয়াড়দের। লাইন জাজদের পরিবর্তে ব্যবস্থা করা হয়েছে ইলেকট্রনিক সিস্টেমের। কমানো হয়েছে বয়বলদের সংখ্যাও। তবে এত কিছুর মাঝে সবচেয়ে বড় পরিবর্তন কোনটি? দর্শক শূন্য গ্যালারি। যে দর্শকদের উল্লাস খেলোয়াড়দের উজ্জীবিত করে, তাদেরকে না পাওয়ার আক্ষেপ পোড়াবে সবাইকেই। শান্ত গ্যালারির মাঝে খেলা বড় একটা চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন টেনিস তারকারা। US ওপেনে থাকছেন না পুরুষ এককের শীর্ষ 3 তারকার দুজনই। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল করোনা ঝুঁকি এড়াতে নিউ ইয়র্কে আসেননি, আর হাঁটুর ইনজুরির কারণে বিশ্রামে রয়েছেন রজার ফেডারার। ত্রয়ী টেনিস তারকার একমাত্র নোভাক জকোভিচই নামছেন হার্ড কোর্টের লড়াইয়ে। নতুন পরিবেশে খেলা হবে, অবশ্যই মানিয়ে নেওয়াটা কঠিন, কিন্তু সেসব নিয়ে ভাবতে চাই না। অবশ্যই জয়ের জন্য খেলব, তবে আমি প্রতিটি ম্যাচ উপভোগ করতে চাই। শুধু পুরুষ তারকাই নন, US ওপেনের এবারের লড়াইয়ে থাকছে না নারী এককের তারকা মুখ বিয়াঙ্কা আন্দ্রেস্কু, অ্যাশলে বার্টি আর সিমোনা হালেপ। আর চোটের কারণে শঙ্কায় আরেক তারকা নাওমি ওসাকার অংশগ্রহণ।
ওয়েস্টার্ন অ্যান্ড সাউদার্ন ওপেনের সেমিফাইনালে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন তিনি, সেজন্য ফাইনাল খেলেননি। মা হওয়ার পর খেলা থেকে দূরে ছিলাম, এখন আবারও র্যাকেট হাতে নামছি নিয়মিত। এটা অবশ্যই অনেক আনন্দের। যতদিন অবসর না নেব ততদিন পর্যন্ত গ্র্যান্ড স্ল্যাম জয়ের নেশা আমাকে ছাড়বে না। সত্যি বলতে আমি কিছুটা হতাশ। ইউএস ওপেনের মতো বড় একটা ইভেন্টের আগে ইনজুরি আমাকে মানসিকভাবে কষ্ট দিচ্ছে। প্রথম রাউন্ডে হেরে যাব এ কথা চিন্তাই করতে চাই না। নানা বিধিনিষেধ, দর্শকবিহীন লড়াই, তারকা ছাড়া প্রতিদ্বন্দ্বিতা। করোনা থেকে ফিরে এসে বছরের এই দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম কতটুকু রং ছড়াতে পারে সেটি এখন দেখার অপেক্ষা। ফারজানা ইয়াসমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল বিরতিহীন সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।